পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব 2021-এর সর্বশেষ মডেল অ্যাক্টিভিটি টাস্ক ষষ্ঠ শ্রেণীর গণিত। এটা হচ্ছে পার্ট 8। অক্টোবর এবং নভেম্বর মাসে বিদ্যালয়গুলো থেকে দেওয়া হবে। এটাই সর্বশেষ এবং এইটা কিন্তু তোমাদেরকে একটু ভালো করে করতে হবে। আমি এখানে তোমাদের প্রতিটি প্রশ্নের উত্তরগুলো তো বলে দেবই, সঙ্গে কি করে উত্তরটা হচ্ছে সেটা আমি সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাকি বিষয়গুলো দেখতে হলে অবশ্যই ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। বাকি বিষয়গুলো তোমরা ওই লিঙ্ক থেকে তোমরা বাকি বিষয়গুলোর উত্তরগুলো তোমরা দেখে নিতে পারো। প্রথমে আমি তোমাদেরকে প্রশ্নগুলো দেখাবো, তারপর প্রশ্ন এবং উত্তর নিয়ে পুরো আলোচনা করব। ভিডিওটি একটু বড় হবে, বুঝতেই পারছো, বোঝানোর জন্য একটু সময় লাগবেই। তোমাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো একের দাগে দেখো, এখানে 1 মার্ক করে প্রতিটি প্রশ্ন, 8টি প্রশ্ন দেওয়া হয়েছে, 8 মার্ক। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে 3টি প্রশ্ন দেখালাম একের দাগের, 1 2 3। তারপর চলে যাচ্ছ নিচের দিকে, দেখো এখানে 4 5 6, তারপর দেখো 7 8, টোটাল 8টি প্রশ্ন দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। এরপরে দেখো 2-এর দিকে দেওয়া হয়েছে সত্য মিথ্যা দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে 1 মার্ক করে 8টি প্রশ্ন, এখানেও 8টি প্রশ্ন দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। এই দেখো এই 2-এর দিকে 1 2 3 4 5 6 7 8টি প্রশ্ন, ঠিক আছে। এরপর দেখো 3-এর দিকে দেওয়া হয়েছে স্তম্ভ মেলাও। স্তম্ভ মেলাতে বলা হয়েছে যে কোনো 3টি স্তম্ভ মেলাতে বলা হয়েছে। প্রথম স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ মেলাতে বলা হয়েছে, ঠিক আছে। প্রথম স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ, এখানে প্রতিটি প্রশ্ন কিন্তু 3 মার্ক করে দেওয়া হয়েছে, বুঝতে পারছো, 3 মার্ক করে দেওয়া হয়েছে। ওকে, তারপরে দেখো 4-এর দাগে দেখো এবং 3-এর দাগে 2 আরও একটা স্তম্ভ মেলাতে বলা হয়েছে, এখানে দেখতে পাচ্ছ এটা দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে দেখো 4-এর দাগে দেখো, এখানে দেওয়া হয়েছে টোটাল 1 2 3 4 5টা প্রশ্ন দেওয়া হয়েছে, প্রতিটি প্রশ্ন কিন্তু দেখতে পাচ্ছ 2 মার্ক করে, দেখতে পাচ্ছ এই। তারপরে 5 নম্বরে দেখো 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, এগুলো প্রত্যেকটি কিন্তু 4 মার্ক করে এবং শেষে একটা 6 মার্কের অঙ্ক দেওয়া হয়েছে। এই হচ্ছে টোটাল তোমাদের 50 মার্কের একটি মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে গণিতের উপর এবং সমস্ত বিষয়ের উপর 50 মার্ক করে একটা মডেল টাস্ক দেওয়া হয়েছে। যাই হোক, চলো আমরা প্রত্যেকটি প্রশ্ন দেখবো এবং সঙ্গে উত্তরগুলো কী করে হচ্ছে সেটা আমরা বুঝে নেব, ঠিক আছে। চলো প্রথম প্রশ্ন কী আছে একে দেখে নেই। 1 নম্বর বহুমুখী উত্তরধ্বনি প্রশ্ন, MCQ। একেতে কি বলেছে, 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 7 অঙ্কের বৃহত্তর সংখ্যার বিয়োগফল এই 4টার মধ্যে কোনটা হবে। তাহলে আমরা এখন জেনে নেব যে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কী হয় না, 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয় 1-এর পিছনে 7টি শূন্য, সেটাই হবে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9গুলো হবে, তো 7 অঙ্কের বৃহত্তম মানে 7টি 9 হবে। তাহলে দেখেন আমি ক্যালকুলেশন করেছি, এটা দেখেন এইভাবে লিখবে। 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1-এর পিছনে 7টি শূন্য, দেখো 1 2 3 4 5 6 7, 7টি শূন্য। আর 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 7টা 9, 1 2 3 4 5 6 7, 7টি 9। এবার এদের কি করতে বলেছে, বিয়োগফল। তাহলে নির্ণয় বিয়োগফল কত, এইখান থেকে এটা বিয়োগ করে দিলাম, এটা বিয়োগ করে দিলাম। তাহলে এই উত্তরটা কোথায় আছে, উত্তরটা আছে ডিতে, উত্তরটা হবে ডিতে, এইভাবে উত্তরটা হবে ডি। যারা শুধু উত্তর লিখতে চাও তারা লিখবে 1-এর দাগের ডির উত্তরটা, এই যে উত্তরটা হচ্ছে ডি। বুঝতে পেরেছো কী করে হলো, নিশ্চয়ই বুঝতে পেরেছো। ওকে, 2-এর দাগের 500 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখলে পাবো CLDM। তোমরা নিশ্চয়ই জানো, তোমাদের একটু বলে দিই। এক্স, এই বড় হাতের এক্স, এক্স হচ্ছে 10, 10কে বলি আমরা এক্স। 50 যখন হয় তখন হয় এল, বড় হাতের এল। যখন 100 হয় তখন হয় বড় হাতের সি। আর যখন 500 হয় বড় হাতের ডি হয়, আর যখন 1000 হয় তখন হয় বড় হাতের এম। তাহলে তোমাকে এখানে যেহেতু 500 বলেছে, 500-এর উত্তরটা তাহলে কী হবে, ডি। তাহলে এখানে উত্তরটা হবে ডি। যারা শুধু উত্তর লিখবে তারা লিখবে 2-এর দাগের উত্তর দিয়ে বি, ডি উত্তর। আর তারা উত্তর যারা বুঝে নিতে চাও তাহলে এইভাবে পরপর করে বুঝে নেবে। আশা করি বুঝতে পেরেছো। চলে যাই পরের প্রশ্নতে। 3 গুণিতক 1-এর 5কে লেখা যায়, 3 গুণিতক 1-এর 5কে লেখা যায় কোনটা, 5 গুণিতক 1-এর 3, 1-এর 5 গুণিতক 1-এর 3, 4টি দেওয়া হয়েছে। দেখে নিই 3 গুণিতক 1-এর 5 কীভাবে লেখা যায়, দেখা যাক। দেখো উত্তরগুলো পরপর করে দেখতে থাকো। দেখো প্রথমটা আমি যেটা দেওয়া আছে, দেখো 5 গুণিত 1-এর 3, 5 গুণিত 1-এর 3 মানে কত হয়, 5 ডিভাইডেড বাই 1 গুণিত 1-এর 3, উপরে গুণ করলে 5 1-এ 5, এখানে 3, তাহলে হচ্ছে 5-এর 3। এটাকে লিখতে পারি কত, 5 গুণিত 1-এর 3 লিখতে পারি, এটা প্রথমেই তো দেওয়া আছে। তা বিতে দেখো 1-এর 5 গুণিতক 1-এর 3 মানে কত, উপরে 1 গুণিতক 1 1, আর এখানে 5 3 15।
আর এখানে দেখো 1-3 যুক্ত 1-3 যুক্ত 1-3 যুক্ত 1-3 যুক্ত 1-3, তাহলে প্রত্যেকটা যদি 3 লসাগু করি তাহলে উপরে কী হবে 1 যুক্ত 1 যুক্ত 1 যুক্ত 1 হয়ে যাবে, মানে টোটাল উপরে কত হলো 5, 5/3 হয়ে গেল। 5/3কে লিখতে পারি কি 5 গুণিত 1-3 লিখতে পারি। আচ্ছা ডিতে কী আছে 1/5 যুক্ত 1/5 যুক্ত 1/5, এখানে 5 লসাগু করলাম 1 যুক্ত 1 যুক্ত 1, মানে এখানে কত হলো 3, তা 3/5, 3/5কে লিখতে পারো কত 3 গুণিত 1/5, তাহলে উত্তরটা তাহলে কোনটা হবে তোমাকে এখানে বলেছে, তো এখানে যে কোশ্চেনে বলেছে তো 3 গুণিত 1/5, সেটা কোনটা উত্তর হচ্ছে দেখতেই পাচ্ছি ডি দাগের উত্তর। যারা উত্তর লিখবে তারা লিখবে ডি 1/5 যুক্ত 1/5 যুক্ত 1/5। তো কী করে হলো বুঝতে পেরেছো, তারা এইভাবে উত্তরটা লিখবে ডি 1/5 যুক্ত 1/5 যুক্ত 1/5। এই যে এগুলো করলে হলো 3টে 1/5 আছে, এই জন্য 3 গুণিত, একবার সরাসরি লিখে দিতে পারো 3টে 1/5 আছে মানে 3 গুণিত 1/5, এখানে 5টা 1/3 আছে মানে 5 গুণিত 1/3, ঠিক আছে। এইভাবে সরাসরিও লিখে দিতে পারো, আমি জাস্ট বোঝানোর জন্য একটু করে দিয়েছি। চলো দেখে নিই তারপরে প্রশ্নতে 0.3 গুণিতক 0.5, এই গুণফলে দশমিক বিন্দু বসবে ডান দিক থেকে 1 ঘরের আগে, 2 ঘরের আগে, 3 ঘরের আগে, 4 ঘরের আগে। খুব সোজা, আমি এমনি যদি গুণ করে দিই দেখো 5-3 এমনি গুণ করে দাও 5-3 15, ঠিক আছে। এবার এখান থেকে শেষ থেকে দেখো ডান দিক থেকে দেখো এখানে একটার পর দশমিক, এখানেও একটার পর দশমিক, তাহলে কত হলো টোটাল 2টোর পর দশমিক। তা 15 যখন লিখবে তাহলে নিশ্চয়ই 2টোর পরেই দশমিক বসাবে, তাহলে 2 ঘরের আগে হবে, ঠিক আছে। ডান দিক থেকে 2 ঘরের উত্তরটা হবে বি, 4 দিকের উত্তরটা হবে কত হবে 2 ঘরের আগে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। দেখো এইভাবে করতে পারো, নাহলে এইভাবে 0.3কে যদি তুলে দাও, মানে দশমিকটা যদি তুলে দাও কত হবে 3/10 গুণিত, এখানে দশমিক তুলে দাও কত 5/10, তাহলে 5-3 15, আর নিচে হবে 10 গুণিত 100, 15কে 100 দিয়ে ভাগ করলে কত হবে 2টোর পর দশমিক, তাহলে এই দিক থেকে দেখো 2টোর পর দশমিক, মানে ডান দিক থেকে 2টোর পর, মানে একটা 2টোর পর দশমিক, এই জন্য উত্তরটা হবে বি 2 ঘর আগে, বুঝলে ডান দিক থেকে 2 ঘর আগে দশমিকটা বসবে। আশা করি বুঝতে পেরেছো। পরে চলে আসছি 1.8 মিটার সমান 1800 সেন্টিমিটার, 180 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার আর 18,000 সেন্টিমিটার। তাহলে আমরা কিসে সব দেখতে পাচ্ছি সেন্টিমিটার নিয়ে যেতে হবে, তাহলে মিটারকে আমি সেন্টিমিটার নিয়ে যাব, তাহলে মিটারকে সেন্টিমিটার নিয়ে গেলেও কী করতে হবে দেখো 1.8 মিটার সমান কী হয় আগে জেনে নেব যে 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার, এটা একটু জেনে নেবো, আমরা এটা জানতে হবে 1 মিটার সমান কত হচ্ছে না 100 সেন্টিমিটার, তাহলে 1.8 মিটার সমান কত হবে সেন্টিমিটার নিয়ে কী করতে হবে 100 দিয়ে গুণ করতে হবে। এবার 1.8কে দশমিক যদি তুলে দিই আমি, দশমিকের নিচে কত হবে 10 হবে, তাহলে 18/10, তাহলে 10 আর এখানে নিচে একটা শূন্য আর উপরে একটা শূন্য কেটে গেল, উপরে 8 18 আর এখানে 10, তাহলে কত হলো 180 সেন্টিমিটার, ঠিক আছে। 1.8-এর সঙ্গে 100 গুণ করে দাও, গুণ করে দিলে সেন্টিমিটার চলে এলো, এবার সেটাকে দশমিক তুলে দিলে গুণ করলে হচ্ছে 180 সেন্টিমিটার, উত্তরটা হবে বি 180 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছো, 105 দেখের উত্তরটা হবে বি 180 সেন্টিমিটার, ঠিক আছে। পরে প্রশ্ন 10% মানে এ শতকরা 100, বি 100/10, সি প্রতি 100-র জন্যই 10, আর ডি শতকরা 10%। দেখো 10% মানে আমরা কি লিখি না 10% মানে লিখি 10/100, 10% মানে হচ্ছে 10/100, অর্থাৎ 100-র মধ্যে 10, আমরা লিখি না 100-র মধ্যে 10 পেয়েছে সেরকম লিখি, তাহলে এখানে উত্তরটা হবে এইভাবে প্রতি 100-র জন্যই 10, উত্তরটা হবে সি প্রতি 100-র জন্যই 10, যারা উত্তরটা লিখবে উত্তর লিখে দেবে সি, ঠিক আছে। 6 দাগের উত্তরটা হবে সি প্রতি 100-র জন্যই 10, বুঝতে পেরেছো, ওকে। এরপর চলে আসি পরের প্রশ্ন, নিচের কোনটি আয়তঘন নয়? আয়তঘন নয় কি, এ হচ্ছে ইট হচ্ছে আয়তঘন, ছক্কা তোমরা যে লুডুর গুটি খেলো তাহলে ছক্কা সেটাও আয়তঘন, কারণ ঘনক আর আয়তঘনক, আর বই এটাও আয়তঘনক, কিন্তু বোতল কিন্তু আয়তঘনক নয়, তাহলে এখানে নিচের কোনটি আয়তঘনক নয়, উত্তরটা হবে ডি বোতল আয়তঘনক নয়, ঠিক আছে, উত্তরটা হবে ডি। পরের প্রশ্ন 1/4 অংশ ডিম নষ্ট হলে ডিম নষ্ট হয়েছে শতকরা কত 25%, 25, 100, 400। উত্তর দেখো কীভাবে করবে না 1/4 অংশ, আমি দেখো আচ্ছা এর উত্তরটা আমি বলে দিলাম ডি বোতল বলে দিলাম, এই যে এগুলো আয়তঘন ছবিগুলো আমি এঁকে দিয়েছিলাম, যে আয়তঘন, এটা বোতলটা কিন্তু আয়তঘন নয়। আচ্ছা দেখো 1/4 অংশ ডিম নষ্ট, তাহলে অতএব ডিম নষ্ট হয়েছে শতকরা কত না ডিম নষ্ট হয়েছে শতকরা 1/4 গুণিতক 100%, ঠিক আছে। শতকরা যখন করবো 1/4 গুণিতক 100%, তাহলে কাটাটি করলে কত হবে 25 4 100, 4 25 100, তাহলে হয়ে যাবে 25%, এখানে 25%-এর চিহ্ন দেবে, তাহলে উত্তরটা কত হবে, উত্তরটা হবে এ 25%, তাহলে 8 দাগের উত্তরটা কত হবে, যারা উত্তর লিখবে শুধু তার উত্তরটা লিখবে এ 25%, ঠিক আছে। তাহলে 1 দাগে যে টোটাল প্রশ্ন ছিল আমাদের 8টি প্রশ্ন ছিল, সেই 8টি প্রশ্ন আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর চলে আসছি 2 দাগের সত্য মিথ্যা নিরূপণ লিখতে বলা হয়েছে, কোনটা সত্য এবং মিথ্যা কোনটা লিখবো। দেখো প্রথম যে কোশ্চেনটা আছে 1 দাগের 500 গ্রাম সমান 0.05 কিগ্রা, 500 গ্রাম সমান 0.05 কিগ্রা,
তাহলে এটার উত্তর কীভাবে হবে দেখো, হয় কিনা দেখে নিই। দেখো আমরা জানি 1000 গ্রাম, 1000 গ্রাম মানে কত হয় 1 কিগ্রা, 1000 গ্রাম মানে হচ্ছে 1 কিগ্রা। তাহলে 1 গ্রাম মানে কত হবে, তাহলে 1/1000 কিগ্রা। তাহলে 500 গ্রাম, 500 গ্রাম সমান কত হবে না, এখানে 500 হবে, এখানে 500 হবে, শূন্যটা একটু ভুল হয়ে গেছে, এখানে হবে 500, 500/1000, এখানে আছে কত 500, এখানে আছে তো 500, হ্যাঁ এখানে আছে 500, তাহলে এখানে হবে 500 হবে, এখানে 500/1000, তাহলে দুটো শূন্য কেটে যাবে, 5/10, 5/10, 5/10 হবে মানে 0.5, এখানে হবে 0.5, ঠিক আছে, এখানে কি হবে 0.5, 0.5 মানে হচ্ছে কত হবে 0.5 মানে এখানে 0.5 কিগ্রা, এটা সত্য, এটা সত্য হবে না, এটা হবে কিন্তু মিথ্যা। আমি একটু ভুল হয়েছে, আবার বলে দিচ্ছি, মন দিয়ে শোনো, এখানে আমি ভুল করে অঙ্কটা হয়ে গেছে, 500 আছে, আমি এখানে 50 লিখে দিয়েছি, লেখা হয়ে গেছে, এখানে কিন্তু হবে 500, 500 হলে এখানে উপরে দুটো শূন্য নিচে দুটো শূন্য কেটে যাবে, কেটে গেলে কত হবে 5/10, 5/10, তাহলে 5/10 মানে হচ্ছে কি হবে 0.5, 5/10 মানে হচ্ছে 0.5 কিগ্রা, কিন্তু এখানে আছে দেখো, এখানে আছে 0.05 কিগ্রা, তাহলে উত্তরটা কি হবে, এখানে কি হবে মিথ্যা হবে, তাহলে অবশ্যই এখানে হবে মিথ্যা, উত্তরটা হবে মিথ্যা। আমি ভুল করে 50 লিখে দিয়েছি বলেই এখানে সত্য হয়ে গেছিলো, কিন্তু এটা সত্য হবে না, এটা কি হবে মিথ্যা, ঠিক আছে, উত্তরটা কি হবে মিথ্যা, দুইয়ের জায়গায় একটা হবে কিন্তু মিথ্যা, যারা উত্তর লিখবে শুধু লিখবে দুই জায়গায় একটা হচ্ছে মিথ্যা, কি করে হলো সেটা এইভাবে বলে দিলাম। 2 1/3 ভাজিতক 15, 1/3 ভাজিতক 15 সমান 5, এটা হয় কিনা দেখি। তো 1/3 ভাজিতক 5, 1/3 ভাজিতক 15 সমান কি 1/3 ভাজিতককে গুণিতক যদি করে দিই, তাহলে 15টা কী হবে ডিভাইডেড হয়ে যাবে, তাহলে 1/15, তাহলে 1 গুণিতক 1 মানে 1, আর 5 3 15 3 45, তাহলে 1/45, তাহলে 1/45 নিশ্চয়ই কী হবে 5 হবে না, তাহলে নট ইকাল টু 5, তাহলে এটা অবশ্যই কী হবে উত্তরটা হবে মিথ্যা, এটাও হচ্ছে মিথ্যা। তাহলে 1 দাগেটাও মিথ্যা হলো, 2 দাগেটাও মিথ্যা হলো। 3 দাগের 50 টাকার 1/5 অংশ থেকে 10 টাকা নিয়ে নিলে কোনো টাকাই পড়ে থাকবে না। দেখা যাক, তাহলে 50 টাকার 1/5 অংশ, তো 50 টাকার 1/5 অংশ কীভাবে ক্যালকুলেশন করবো, দেখো এইভাবে লিখো, 50 টাকার 1/5 অংশ সমান 50 গুণিতক 1/5, কাটাকাটি করলে কত হয় 5 10 50, তা 10 গুণিতক 1 মানে 10 টাকা, অর্থাৎ 10 টাকা থেকে যদি 10 টাকা নিয়ে নিলে তো কোনো টাকাই তো পড়ে থাকবে না, তাই না, 10 টাকা থেকে যদি 10 টাকা পেলাম, 10 টাকা থেকে যদি 10 টাকা নিয়ে নিলে তাহলে কোনো টাকাই পড়ে থাকবে না, তাহলে অবশ্যই উত্তরটা কী হবে না, উত্তরটা হবে সত্য, ঠিক আছে। তাহলে এখানে বললাম 50 টাকার 1/5 হচ্ছে 10 টাকা, তবে 10 টাকা থেকে 10 টাকা নিয়ে নিলে কোনো টাকাই পড়ে থাকবে না, তাহলে উত্তরটা হবে এখানে সত্য, 3 দাগের উত্তরটা হচ্ছে সত্য। পরের প্রশ্ন 5501, 5501-এর সব থেকে কাছের 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো 6000, 5501-এর সব থেকে কাছের 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো 6000। দেখো উত্তরটা কীভাবে করবে, দেখো দেখে নাও, 5501-এর সব থেকে কাছের 1000-এর গুণিতক দুটো কী কী আছে দেখো, 1000 গুণিতক কী হবে, 1000 5-এ গুণ করলে 5000 এবং 6-এ গুণ করলে হচ্ছে 6000, তাহলে 1000-এর গুণিতকগুলো দুটি হলো 5000 আর 6000, কেন নিলাম এগুলো, কারণ এই 5501-এর কাছাকাছি সংখ্যা হলো 5000 আর 6000, এবার 5000 হবে না 6000 হবে সেটা দেখবো, তাহলে কি প্রথমে কি করব, 5000-এর সঙ্গে 5501-এর মধ্যে ব্যবধান কত দেখে নিই, 5000 ও 5001-এর মধ্যে ব্যবধান কত না 5501 বিয়োগ 5000, বিয়োগ করলে কত হচ্ছে 501, আবার 5501 থেকে 6000-এর মধ্যে ব্যবধান কত না 6000 থেকে 5501 বিয়োগ করলে হচ্ছে 499, তাহলে এখানে খেয়াল করে দেখো 501 কাছাকাছি না 499টা কাছাকাছি, না 499 কাছাকাছি হবে, তাহলে এখান থেকে কোনটা হবে না 5501টা নিশ্চয়ই 6000-এর ব্যবধানটা কম আছে, তাহলে এখানে 6000 কাছাকাছি হবে, 5501 সংখ্যাটা 6000-এর কাছাকাছি, তো উত্তরটা এই কোশ্চেনটা যেটা বলা হয়েছে যে 5501-এর সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যাটা হচ্ছে 6000, তাহলে অবশ্যই উত্তরটা কী হবে সত্য, ঠিক আছে। কেন হলো বুঝতে পেরেছো, এইভাবে অঙ্কটাকে করতে হবে, করার পর উত্তরটা হবে তাহলে কি সত্য, আশা করি বুঝতে পেরেছো। ব্যাস, পরে প্রশ্ন -2.1 একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আচ্ছা পূর্ণ সংখ্যা তো কখনোই হবে, পূর্ণ সংখ্যা কোনগুলো না 1 2 3 4 5 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, আর ঋণাত্মক কখন যখন -1 -2 -3 সেগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখানে দেখো দশমিক সংখ্যা আছে -2.1, -2.1-কে লিখতে পারি কীভাবে লিখতে পারি না -2.1 সময় লিখতে পারি, দশমিক যদি তুলে দিই তাহলে 21/10, এটা একটা কী সংখ্যা মূলদ সংখ্যা, তাহলে ইহা একটা মূলদ সংখ্যা, তাহলে এখানে আছে বলেছে একটা পূর্ণ সংখ্যা, তাহলে এটা একেবারে ভুল, তাহলে 2-এর দাগের 5-এর দাগের উত্তরটা কী হবে মিথ্যা, ঠিক আছে, এটা কী লিখবে মিথ্যা, আমি লিখে দিয়েছি এখানে দেখো উত্তরটা হচ্ছে মিথ্যা, ঠিক আছে। ব্যাস, এরপর চলে আসি পরের প্রশ্নতে। দেখো একটা টেবিল দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ, এখানে বলা হচ্ছে পরিবারের সদস্য সংখ্যা, তো
এখানে 3, এখানে 4 দেওয়া আছে। এবার পরিবারের সংখ্যা দেওয়া আছে, এখানে দুটো আকার দেওয়া আছে, 3 জন্য এখানে দুটো আকার দেওয়া আছে মাত্র। এখানে প্রথম ভুল, এখানে ভুল আছে, এখানে 3টে হবে। আর 4-এর দাগে 4-এর না ভুল নয়, সরি ভুল বললাম, 3-এর জন্য আমি ভুল বললাম, পরিবারের সদস্য সংখ্যা 3 দেওয়া আছে, আর এখানে পরিবারের সংখ্যা দেওয়া আছে 2 জন, মানে দুটো পরিবারের সদস্য সংখ্যা কত, 3 জন। আর 4 জন সদস্য সংখ্যা আছে, এরকম কতগুলো পরিবার আছে না, 1 2 3 4 5টা পরিবার আছে। এখানে বলেছে 4 জন সদস্যযুক্ত পরিবারের পরিসীমা কত, 5 জন। 4 জন সদস্য, এই যে 4 জন সদস্য যুক্ত পরিবারের পরিসংখ্যা, এই পরিবারের সংখ্যাটাই হচ্ছে কি পরিসংখ্যা। পরিবারের কি বললাম, পরিবারের সংখ্যাটাই হচ্ছে পরিসংখ্যা। তাহলে এখানে 5 আছে, দেখো 1 2 3 4 5টা লাইন দেওয়া আছে, তাহলে 5 আছে। তাহলে 4 জন সদস্যযুক্ত পরিবারের পরিসংখ্যা হচ্ছে 5। তাহলে উত্তরটা অবশ্যই কী হবে, সত্য। তাহলে 6-এর দাগের উত্তরটা হবে সত্য। ঠিক আছে, 6-এর উত্তরে কী লিখবে, সত্য। আশা করি বুঝতে পেরেছো। ওকে, পরের প্রশ্ন দেখো, একটা ছবি দেওয়া হয়েছে, দেখো এ বি সি ডি, এখানে আলাদাভাবে ই এফ বলেছে। এ বি সি ডি এবং ই এফ সরলরেখাংশ 3টি সমবিন্দু সরলরেখাংশ। এটা কখনো হবে না, এটা হবে মিথ্যা। কেন হবে না, কারণটা বলে দিচ্ছি একটু দেখো। আচ্ছা, এটার উত্তরটা আমি তো বলে দিয়েছি, উত্তরটা সত্য, প্রথমটা বলে দিলাম। এখানে দেখো, এটা যে ছবিটা প্রথম প্রশ্নতে যে ছবিটা দেওয়া আছে, এই ছবিটা দেওয়া আছে। যদি সমবিন্দু সরলরেখা সরলরেখা কখন হবে না, দেখো যদি 3 বা 3-এর বেশি সরলরেখা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, তখন ওই সরলরেখাগুলিকে সমবিন্দু সরলরেখা বলা হয়। তাহলে সমবিন্দু সরলরেখা কখন বলা যায়, বুঝতে পেরেছো? যদি 3 বা 3-এর বেশি সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, তখন ওই সরলরেখাগুলিকে সমবিন্দু সরলরেখা বলা হবে। দেখো, এই যে 3টে লাইন যদি এইভাবে যায়, এ বি সি ডি ই এফ, যদি এই যে ও বিন্দু দিয়ে যদি একটা বিন্দু দিয়েই যায়, তাহলে এটাকে বলবো সমবিন্দু সরলরেখা। কিন্তু এখানে কিন্তু 3টে সরলরেখা আলাদা, মানে এখানে দুটো মিশেছে, কিন্তু একটা কিন্তু আলাদাভাবে আছে। ঠিক আছে, একটা সরলরেখাংশ আলাদাভাবে আছে, তাহলে এটা কখনোই সমবিন্দু সরলরেখা হবে না। তাহলে উত্তরটা কী হবে, মিথ্যা। ঠিক আছে, 7-এর দাগের উত্তরটা অবশ্যই হবে কি মিথ্যা। আশা করি বুঝতে পেরেছো, এটা হবে মিথ্যে। ব্যাস, এটা হয়ে গেল। এরপরে চলে আসে পরের দাগে কোশ্চেন। দেখো, এখানে ছবি দেওয়া হয়েছে, এখানে 8 সেমি, এখানে 4 সেমি, দেখতে পাচ্ছ। এখানে বলেছে আয়তকার চিত্রটির পরিসীমা 12 সেমি। আয়তকার চিত্রটির পরিসীমা কত বলা আছে, 12 সেমি। তাহলে আমি এই আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি না, আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। দেখো এটা কীভাবে করবে, দেখো না, আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্যযুক্ত প্রস্থ একক। তাহলে সমান হচ্ছে 2 × দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেমি, তাহলে এখানে 8 বসালাম। প্রস্থ দেওয়া আছে 4 সেমি, এখানে 4 বসালাম সেমি। 8 আর 4 যোগ করে কত হবে, 8 4 12, 12-এর সঙ্গে 2 গুণগুলো হচ্ছে 24 সেমি। এখানে বেরোচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা কত বেরিয়েছে, 24 সেমি। কিন্তু এখানে প্রশ্নতে কী দেওয়া আছে, প্রশ্নতে দেওয়া আছে পরিসীমা 12 সেমি। তাহলে এটা অবশ্যই কী হবে, মিথ্যা। তাহলে উত্তরটা লিখে দেবে, উত্তরটা হচ্ছে মিথ্যা। ঠিক আছে, 8-এর দাগের উত্তরটা হলো মিথ্যা। আশা করি বুঝতে পেরেছো। ব্যাস, তাহলে আমাদের 2-এর দাগে যে টোটাল প্রশ্ন ছিল, সেগুলো মোটামুটি বলে দিলাম সুন্দর করে। যদি আশা করি বুঝতে পেরেছো সকলে, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিও। ওকে, চলে যাই এবারে 3-এর দাগে প্রশ্নটা করতে। দেখো, 3-এর দাগে প্রশ্নটা কী আছে, দেখো বলেছে স্তম্ভ মেলাতে বলেছে যে কোনো 3টি, স্তম্ভ মেলাতে বলেছে যে কোনো 3টি আছে। আমি সবগুলো করে দেবো, তোমরা একটু ভালো করে দেখো। এখানে প্রথম স্তম্ভ, দ্বিতীয় স্তম্ভ দেওয়া আছে। দেখো y - 7 লেস দ্যান 20, y - 7 গ্রেটার দ্যান ইকুয়াল টু 20, y - 7 নট ইকুয়াল টু 20, y - 7 লেস দ্যান ইকুয়াল টু 20, আর y - 7 গ্রেটার দ্যান 20। এগুলো নিশ্চয়ই জানো তোমরা কী জিনিস। ঠিক আছে, এগুলো তোমরা নিশ্চয়ই জানো এগুলো কী জিনিস। আমি তবুও একটা এগুলো সম্বন্ধে একটু বলে দিচ্ছি, তারপরে কোনটা হবে স্তম্ভ মেলাবো সেটা আমরা করে নিচ্ছি। দেখো এটা কীভাবে করে প্রথমে বলে দিই। y - 7 লেস দ্যান 20, এটা মানেটা কি, এটা মানে হচ্ছে y - 7টা 20-র থেকে ছোট, মানে 20টা বড়, যেদিকে থাকবে সে বড়। তাহলে y - 7টা নিশ্চয়ই কি ছোট, তাই এই জন্য y - 7 20-র থেকে ছোট। আচ্ছা, এটা হচ্ছে y - 7 গ্রেটার দ্যান ইকুয়াল টু 20, অর্থাৎ কী হবে, y - 7টা ইকুয়াল টু বলে যে এই সমান মানে ইকুয়াল মানে সমান চিহ্ন। তাহলে y - 7টা 20-এর সমান এবং 20-এর থেকে বড়। আর y - 7 নট ইকুয়াল টু 20, মানে y - 7টা 20-র অসমান। আর y - 7টা কী বলেছে, লেস দ্যান ইকুয়াল টু 20, এটা মানেটা কি না, y - 7টা 20-র সমান এবং 20-র থেকে ছোট। আর একটা হচ্ছে y - 7 গ্রেটার দ্যান 20, মানে হচ্ছে কি y - 7টা 20-র থেকে বড়। তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারছি। এটা যখন যদি বুঝতে পেরে যাও, তাহলে এটা আমরা এইভাবে সুন্দর করে তীরচিহ্ন, এবারে আমরা তীরচিহ্ন এইভাবে দিয়ে দেবে। ঠিক আছে, এইভাবে সুন্দর করে তীরচিহ্ন দিয়ে দেবে। কোনটা কার দিকে হলো না আমি বলে দিলাম, এবার এইভাবে সুন্দর করে তীরচিহ্ন দিয়ে দেবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। ওকে, ব্যাস। এবার চলে আসছি 2-এর দাগে। 3-এর দাগে 2-এরটা স্তম্ভ মেলাতে বলেছে। দেখো 2-এর দাগে স্তম্ভ মেলাতে বলেছে, এখানেও এটা। এখানে কতে বলেছে একটা নিরেট চোঙের বক্রতল ও সমতলের সংখ্যা যথাক্রমে, একটা নিরেট শঙ্কুর বক্রতল ও সমতলের সংখ্যা যথাক্রমে, বর্গাকার ভূমিযুক্ত প্রিজমের ধার সংখ্যা ও তল সংখ্যা যথাক্রমে, আর বর্গাকার ভূমিযুক্ত পিরামিডের ধার সংখ্যা ও তল সংখ্যা যথাক্রমে। এগুলো দেওয়া আছে 1 1 1 2 8 5। আমরা দেখে নেব
একটা নীরের চোঙের বক্রতল সমতল ক্ষেত্র ছবিতে দেখে নেই, ঠিক আছে? দেখো কীভাবে ছবিটাকে দেখো, বোঝাচ্ছি। দেখো প্রথমে দেখাচ্ছি, এটা কি দেখতে পাচ্ছ? এটা নীরের চোঙ। এই নীরের চোঙের বক্রতল কত না? বক্রতল হচ্ছে এই যে আঁকাটা নিয়েছে, এগুলো হচ্ছে বক্রতল। বক্রতল কত হলো? এই বক্রতল হচ্ছে একটা। আর সমতল কোনটা? দেখো এই যে উপরে একটা বৃত্ত আছে, নিচেও একটা বৃত্ত থাকবে, তার সমতল কতগুলো হবে? দুটো। তার বক্রতল একটি, সমতল দুটি। আচ্ছা, এটা হচ্ছে শঙ্কু। শঙ্কুর নিচটা হচ্ছে কি? সমতল। সমতল একটি, আর বক্রতল পুরো যে উপর থেকে নিচ পর্যন্ত বক্রতল হবে একটি। আর এটা হচ্ছে ঘনক। ঘনকের ধার কোনগুলো? এই যে এইগুলো, এই যে ধার, এই যে যা ধার, এবং কতগুলো ধার আছে না? ধার সংখ্যা আছে 12টি। ধার সংখ্যা আছে 12টি। আর তল সংখ্যা কতগুলো? টোটাল তল আছে, এই তল আছে, টোটাল তল সংখ্যা কতগুলো আছে না? 6টি তল আছে। তল সংখ্যা হবে 6টি। তল সংখ্যা কটি না? 6টি। আচ্ছা, এটা কি দেখতে পাচ্ছ? এটা হচ্ছে পিরামিড। এটা হচ্ছে ভূমিটা কি? বর্গাকার পিরামিড। তাহলে এর ধার সংখ্যা কোনগুলো? এইগুলো হচ্ছে ধার সংখ্যা। এর ধার সংখ্যা কতগুলো না? এর ধার সংখ্যা এরকম হচ্ছে 4টি। এর ধার সংখ্যা কতগুলো? 4টি। আর তল সংখ্যা কত হবে? 5টি। ঠিক আছে, সরি আমি ভুল বললাম। ধার সংখ্যা হচ্ছে এখানে 8টি। এটা ধার, এইটা ধার, এই টোটাল 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, টোটাল 8টি ছবি। ধার সংখ্যা হচ্ছে 8টি, আর তল সংখ্যা হচ্ছে 5টি। তল সংখ্যা বুঝতে পারছো? নিচে তল, এটা একটা তল, এটা একটা তল, এটা একটা তল, এই সবগুলো তল সংখ্যা হচ্ছে 5টি। ঠিক আছে, এবার তোমাদেরকে যেটা দেওয়া আছে এখানে, একটা নীরের চোঙে বক্রতল সমতল ক্ষেত্রফল, এখানে কোনটা হবে? এবার তোমার তীর চিহ্ন দিয়ে সুন্দর করে দেখে দাও। ঠিক আছে, এইভাবে সুন্দর করে তীর চিহ্ন দিয়ে দেখে নেবে। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। ওকে, এবার চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নতে। পরের প্রশ্নটা কী বলেছে দেখে নিই। এবার 4 দাগে বলেছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 1 দাগের, তুমি তোমার দাদার থেকে 5 বছরের ছোট। চল ব্যবহার করে তোমার দাদার বয়সকে তোমার বয়সের সাহায্যে প্রকাশ করো। দেখো এটা কীভাবে করবে? খুব সোজা, এইভাবে লিখবে। ধরি আমার বয়স x বছর, আর আমি দাদার থেকে 5 বছরের ছোট। আমি দাদার থেকে 5 বছর ছোট, অর্থাৎ দাদা আমার চেয়ে 5 বছরের কী হবে? বড় হবে। অর্থাৎ দাদা আমার চেয়ে 5 বছরের বড়। তাহলে অতএব দাদার বয়স কত হবে? আমার বয়স যদি x হয়, দাদার বয়স 5 বছরের বড়, তাহলে অর্থাৎ কী হবে? দাদার বয়স হবে x প্লাস 5 বছর। x প্লাস 5 বছর। এইভাবে তোমরা চল ব্যবহার করো। চল মানে চলরাশির এক্স ওয়াই, তুমি এক্স, আমি এখানে এক্স ধরি, তুমি বলছো না এক্স ধরো না ওয়াই ধরবো, যেটা ইচ্ছা ধরতে পারো, কোনো সমস্যা নেই। চলরাশি ধরলেই হবে। এইভাবে 4 দাগের 1-এর উত্তরটা তোমাকে করতে হবে। পরের প্রশ্ন দেখ কী আছে, দেখো এই সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে লেখো। এই সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে লিখতে বলেছে। দেখো কীভাবে করবে? খুব সোজা, এটা জাস্ট এইভাবে লিখে দিলেই হবে। এখানে প্রথমে দেখা আছে 5 লেখা আছে, 5-এর পর যতগুলো সংখ্যা সবগুলো শূন্য দিয়ে দাও। 1 2 3 4 5 6টা, এখানে টোটাল 6টা শূন্য দিয়ে দাও। যুক্ত, এখানে আবার পরে 5 আছে, 5-এর পরে এখানে কতগুলো সংখ্যা আছে না? 3টে সংখ্যা, এই জন্য 3টে শূন্য দিয়ে দিলাম। যুক্ত 5, ব্যাস এইটুকু করলেই হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ব্যাস, এরপরে দেখো 3-এর দাগে কী বলেছে। দেখো 3-এর দাগে বলেছে একটা ছবি দেওয়া হয়। দেখো এখানে 3টে ছবি দেওয়া আছে, চিত্র এ, চিত্র বি এবং চিত্র সি। দেখতে পাচ্ছ? দেখে এগুলো কী মনে হচ্ছে তোমাদেরকে? এই যে এক্ষুনি যে আমি একটু আগে বললাম, এই দেখো 3টে সরলরেখা একটা জায়গায় মিলিত হয়েছে। এটা কী সরলরেখা? এটা হচ্ছে সমবিন্দু সরলরেখা। বলেছিলাম না এটা কী সরলরেখা? সমবিন্দু একটা জায়গায় মিলিত, এটা সমবিন্দু সরলরেখা। আর এটা কি না? 3টে বিন্দুই একটা সরলরেখার উপর অবস্থিত। ঠিক আছে, এটা হচ্ছে কি? সমরেখ। এটা 3টা বিন্দু যখন একটা সরলরেখার উপর অবস্থিত হয়, এদেরকে কি বলা হয়? সমরেখ। আর যেখানে এখানে 3টে বিন্দু আলাদা আলাদা দেওয়া আছে, তাহলে এটা কি হবে? অসমরেখ। তো এখানে বলেছে নিচের শব্দগুলোর উপরে কোনটি চিত্রগুলোর সঙ্গে যুক্ত মেলাতে বলেছে। তাহলে এটাকেও তোমরা কীভাবে দেখো, এইভাবে সুন্দর করে মেলাবে। সমরেখ, প্রথমে আছে সমরেখ। তাহলে কোনটা? সমরেখ হবে চিত্র বি। সমরেখ হবে চিত্র বি, এইভাবে লাইনটা টেনে দেবে। অসমরেখ কোনটা? প্রথমটা অসমরেখ কোনটা? চিত্র এ। তাহলে অসমরেখ লিখবে চিত্র এ। আর সমবিন্দু কোনটা? না সমবিন্দু হচ্ছে চিত্র সি। তো এইভাবে করে ফেলবে। ঠিক আছে, এটা আমরা এখানে বলে দিয়েছি, তবু এখানে এ সমরেখ হচ্ছে, এইভাবে উত্তর লিখতে পারো। এ সমরেখ কি না? চিত্র বি হবে। বি অসমরেখ কোনটা? চিত্র সি এ। আর সি সমবিন্দু হচ্ছে চিত্র সি। তো এইভাবেও লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ব্যাস এটা হয়ে গেল। পরের প্রশ্ন 4-এর দাগের, এ হাতের কাজে 50-এর মধ্যে 20 নম্বর পেয়েছে, কিন্তু বি 25-এর মধ্যে 10 নম্বর পেয়েছে। কে বেশি পেয়েছে শতকরা সাহায্যে নির্ণয় করো। দেখো খুবই সোজা, কী করবে? দেখো এ 50-এর মধ্যে পেয়েছে 20, অর্থাৎ কত হবে? 50 নিচে হবে 20, মানে 50-এর মধ্যে পেয়েছে 20, তাহলে 20/50 অংশ। তাহলে এ পেয়েছে শতকরা কত হবে? শতকরা হিসাব কী করতে বলেছি না? 20/50 গুণিত শতকরা করতে হলে কত? 100% লিখে দেবো, 100%। কাটাকাটি করলাম, 50 2 100, তাহলে 20-র সঙ্গে 2 গুণ করলে 20 দিয়ে 40%, এখানে পেয়ে গেলাম 40%। ঠিক একই রকমভাবে আবার বি 25-এর মধ্যে পেয়েছে কত? 10, তাহলে অর্থাৎ কত হবে? 10 বাই, মানে 25-এর মধ্যে 10, মানে 10/25 অংশ। তাহলে তো বি পেয়েছে শতকরা কত? বি পেয়েছে শতকরা 10/25 গুণিত 100%।
কাটাকাটি করে দাও, 25 4 100, তাহলে 10 4 40, এটাও 40 হলো। তাহলে অতএব উত্তর লিখিত, অতএব এ ও বি উভয়েই 40 নম্বর পেয়েছে, এ ও বি উভয়ে 40 নম্বর পেয়েছে। তাহলে এইভাবে এই উত্তরটা সুন্দর করে ফেলবে। ঠিক আছে, এই উত্তরটা সুন্দর করে এইভাবে করে ফেলবে। 5 দাগের কোশ্চেন কী বলছে দেখো, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 14.4 সেমি। ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য দশমিক সংখ্যায় লেখো। খুব সোজা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি না 3 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য, সেইটা সমান দেওয়া আছে ওইটা। তা কীভাবে করবে দেখে নাও, দেখো এইভাবে লিখবে, সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান 3 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য। সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান 3 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে অতএব 3 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য সমান দেওয়া আছে কত না 14.4। তাহলে বা একটি বাহুর দৈর্ঘ্য সমান কত হবে, 3টা ডিভাইডেড হয়ে যাবে, তা 14.4 ডিভাইডেড বাই 3, কাটাটি করো, 3 4 12 আর 3 8 24, মানে 4.8, 4.8 সেমি। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম 4.8, এটা দশমিকে পেয়ে গেলাম। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য হলো 4.8 সেমি। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। তাহলে আমার 4 দাগে যে উত্তরগুলো ছিল, প্রশ্নগুলো ছিল, সেগুলো কমপ্লিট করলাম। এরপর কি বলেছে 5 দাগের কোশ্চেনগুলো, বলেছে 145 ও 232 সংখ্যা দুটির গসাগু নির্ণয় করো ও ওই গসাগুর সাহায্যে গসাগুর সাহায্যে আবার লসাগু নির্ণয় করতে বলেছে। দেখো আমরা এই 145কে 232কে ভাগ পদ্ধতিতে আমরা গসাগুটা নির্ণয় করব। কী করে করব দেখো, এইভাবে করব। প্রথমে 145কে 232 দিয়ে ভাগ করলাম, 145কে 1 দিয়ে ভাগ করলে -145, বিয়োগ করলে হচ্ছে 87, 87 আবার রেখে 87কে কাকে ভাগ করবো 145 দিয়ে ভাগ করে, যেটা ভাগ পদ্ধতি করা হয়। তাহলে 87কে 1 দিয়ে বিয়োগ করা হচ্ছে 87, এখানে বিয়োগ করলে হচ্ছে 58, আবার 58কে কাকে ভাগ করবো 27 দিয়ে ভাগ করবো। যখন ভাগ শেষ যাবে দেখো 58 1 58, এখানে হয়ে গেল 29, 29কে ভাগ করবো 58 দিয়ে, 58 ভাগ করলাম, 29 2 58, এখানে ভাগ শেষ চলে গেছে, মানে ভাগ শেষ হয়ে গেল। তাহলে যে ভাগ কত হলো, এখানে কত থাকলো 29। তাহলে অতএব 145 আর 232-এর গসাগু হচ্ছে কত 29। 145 232-এর গসাগু কত পেয়ে গেলাম 29 পেয়ে গেলাম। এবার আমরা জানি গসাগু গুণিতক লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে এখান থেকে লসাগু কত হবে না লসাগু সমান হবে সংখ্যা দুটির গুণফল ডিভাইডেড বাই গসাগু। তাহলে সংখ্যা দুটির গুণফল কী কী, সংখ্যা দুটি কী কী ছিল 145 গুণিতক 232, সংখ্যা দুটির গুণফল 145 গুণিতক 232, আর গসাগু এক্ষুনি পেলাম কত 29, তাহলে 29 5 145, তাহলে 5 গুণিতক 232 সমান হল কত 1160। তাহলে গসাগুর সাহায্যে আমরা লসাগু করে ফেললাম, লসাগু পেয়ে গেলাম 1160, গসাগু পেয়েছি 29 আর লসাগু হবে কত 1160। তাহলে 5 দাগের উত্তরটা তোমাকে সুন্দর করে এইভাবে করতে হবে। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। পরে প্রশ্ন 2 দাগে, সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো। সংখ্যা রেখার সাহায্যে +7 কমা দিয়ে -7, এটা কীভাবে করবে দেখো, এটা খুবই সোজা, এইভাবে সুন্দর করে করবে। প্রথমে ছবিটা এইভাবে একটা লাইন টেনে দেবে, প্রথমে একটা লাইন টেনবে। আচ্ছা আমি তীর চিহ্ন দিয়ে নিই, তুমি তীর চিহ্ন দিয়ে দেবে, আমি বারবার বলছি এটা তীর চিহ্ন দিয়ে দেবে, এদিকেও তীর চিহ্ন দিয়ে দেবে, এদিকেও তীর চিহ্ন দিয়ে দেবে, দুদিকে তীর চিহ্ন দিয়ে দেবে। তারপরে মাঝখানে রাখবে 0, শূন্যের ডান দিকে রাখবে 1 2 3 4 5, একটা নির্দিষ্ট দূরত্ব দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 এইভাবে পরপর চলতে থাকবে। ঠিক উল্টো দিকে বাম দিকে -1 -2 -3 -4 এইভাবে লিখে ফেলবে। এখানে কি আছে +7, +7টা কোথায় না +7 আমরা এদিকে যাবে, প্রথমে উপরটা হবে +7, 0 থেকে দেখো 0 থেকে শুরু করলাম, সবসময় শুরু হবে 0 থেকে, +7, তাহলে 0 থেকে +7 এদিকে যাচ্ছে, এই জন্য তীর চিহ্নটা এদিকে দিলাম, এই যে 7 যাচ্ছে এই জন্য তীর চিহ্নটা আমি এদিকে, এটা হচ্ছে +7, ঠিক আছে, উপরটা হচ্ছে +7, এই 0 থেকে শুরু করেছি +7 দিকে গেল, যুক্ত -7 মানে কি না সাথে কোন দিকে যাবে, মানে 7 পর্যন্ত গেল, যোগ করা হয়েছে, এবার 7 থেকে কোন দিকে যাবো 0 দিকে যাচ্ছে, এবার 7 এখান থেকে গুনে থাকো, এখান থেকে 1 2 3 4 5 6 7, এই যে নিচে দেখো তীর চিহ্ন দিয়ে দিচ্ছি, এই 0 পর্যন্ত গেল, তার টোটালটা পুরো পোর্শনটা কত গেল, টোটাল কত মানে সেই আবার 0তে চলে গেলো, তার উত্তরটা কত হবে 0। প্রথমে 7 গেছিলাম +7 যুক্ত আবার -7, এখানে এবার চলে এলাম -7, তাহলে নির্ণয় যোগফল কত হবে 0। ঠিক আছে, তাই এইভাবে করবে, ব্যাস যোগফল হয়ে গেল। পরে প্রশ্ন, সুজাতার তথ্য থেকে স্তম্ভচিত্র অঙ্কন করো। দেখো এখানে কী হয়েছে, সুজাতার বন্ধুর সংখ্যা দেওয়া আছে 4, এরা গান গাইতে ভালোবাসে, আর 5 দেওয়া আছে নাচ করতে ভালোবাসে, আর এরা আঁকতে ভালোবাসে 7 জন। ঠিক আছে, এর একটা স্তম্ভচিত্র অঙ্কন করতে বলেছে। দেখো কীভাবে করবে স্তম্ভচিত্রটা দেখিয়ে দিচ্ছি, দেখো সুন্দর করে এইভাবে করবে, এইভাবে 5 3 দেখো স্তম্ভচিত্র দেখতে পাচ্ছ, এইভাবে সুন্দর করে স্তম্ভচিত্র। প্রথমে কী করবে, প্রথমে নিচের দিকে এইভাবে লাইনটা টানবে, এইভাবে একটা লাইন টানবে তীর চিহ্ন, উপর দিকে লাইন টানবে তীর চিহ্ন। ঠিক আছে, উল্লম্ব রেখার এক ঘর একজন বন্ধু, উল্লম্ব রেখার এক ঘরটা আছে, এই যে এক ঘর দেখো, এখানে 0, এখানে 1 লিখলাম, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এইভাবে 6, এইভাবে 7, এখানে 8 পর্যন্ত নিয়ে নিলাম। এগুলো হচ্ছে বন্ধুদের, এখানে লিখবে বন্ধুদের সংখ্যা। আর এখানে দেখো প্রতিটা ঘন দেখো, প্রথমে একটু বলে দিই কোশ্চেনে কি বলেছে, কি আছে, গান গাইতে ভালোবাসে, নাচ করতে ভালোবাসে, আঁকতে ভালোবাসে। প্রথমে গান গাইতে ভালোবাসে কতজন, 4 জন,
নাচ করতে ভালোবাসে 5 জন, আঁকতে ভালোবাসে 7 জন। দেখো প্রথমে এখানে লিখবে গান গাওয়া, এখানে লিখবে নাচ করা এবং আঁকা। গান গাইতে ভালোবাসে কতজন? 4 জন। এই যে 4-এর সোজা এইভাবে লাইনটা নিয়ে আসবে, নিয়ে এসে এইভাবে এখানে গান গাওয়া এইখানে একটা কালার করে রং করে দেবে। এবার নাচ করতে ভালোবাসে কতজন? 5 জন। এই যে 5-এর সোজা দেখো, এই যে 5-এর সোজা লাইনটা নিয়ে আসবে, নিয়ে এসে এইখানে দিয়ে এইভাবে স্তম্ভচিত্র এঁকে ফেলবে। এটা হচ্ছে নাচ করা। এই দেখো 5-এর সোজা কিন্তু খেয়াল করবে। আর তারপরে আছে কত আছে? 5-এর পর 7 জন। 7 জন কোথায় আছে দেখো, এখানে যে তুমি টানছো এই যে 7, এই যে 7-এর সোজা লাইন দেখো, এই যে 7, এখানে আঁকা, এখানে আঁকতে ভালোবাসে, তাহলে এটা হচ্ছে আঁকতে ভালোবাসে, এটা হচ্ছে আঁকা। বুঝতে পারছো? তাহলে এইভাবে স্তম্ভচিত্র তোমাকে আঁকতে হবে সুন্দর করে খাতায় করে। ঠিক আছে, এইটুকু লিখলে হবে। আর ছবি, এখানে শুধু ছবিটা আঁকবে, এইভাবে স্তম্ভচিত্র আঁকবে আর ছবিটা আঁকবে, আর লিখে দেবে উল্লম্ব রেখার এক ঘর হচ্ছে একজন করে বন্ধু। ব্যাস এইটুকু লিখে দিলেই এটা কাজ শেষ। আশা করি বুঝতে পেরেছো। ব্যাস এবারে শেষ প্রশ্ন 6 দাগের কী বলেছে? এবছরের অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসের 60% ছাত্রছাত্রী 80-র বেশি নম্বর পেয়েছে। আমাদের ক্লাসে মোট ছাত্রছাত্রী 50 জন হলে কতজন ছাত্রছাত্রী 80-র বেশি নম্বর পেয়েছে? এটা খুবই সোজা। কীভাবে করবে দেখে নাও। এইভাবে লিখবে এইভাবে, আমাদের ক্লাসের মোট ছাত্রছাত্রীর সংখ্যা 50 জন, তাহলে অতএব 50 জনের মধ্যে 60%, তাহলে 50 জনের 60% কত হচ্ছে না 50 গুণিতক 60/100। তো এখানে 0 কেটে গেল, এখানে 0 কেটে গেল, তাহলে 6×5 30 জন। তাহলে 30 জন ছাত্র লিখবে, অতএব 30 জন ছাত্রছাত্রী 80-র বেশি নম্বর পেয়েছে। 60% ছাত্রছাত্রী 80 উপর নম্বর পেয়েছে বলে দিয়েছি কোশ্চেনে। তাহলে অতএব 60% মানে কতজনের মধ্যে? 50 জনের মধ্যে। তা 50-এর 60% মানে 50 গুণিতক 60/100 মানে 30 জন। উত্তরে লিখবে এইভাবে, অতএব 30 জন ছাত্রছাত্রী 80-র বেশি নম্বর পেয়েছে। এইভাবে পুরো অঙ্কগুলো এইভাবে সুন্দর করে করে নেবে। আশা করি বুঝতে পারো সকলে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে। আমার ভিডিও যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং বাকি বিষয়গুলো তোমাদের দেখতে হলে অবশ্যই ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে বাকি বিষয়গুলো তোমরা দেখে নিতে পারবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।